গত সপ্তাহে সিলেবাস নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু ভুলে গেছিলাম। আলোচনা করা হয় না, আজকে আলোচনা করা হবে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় ক, কম্পিউটারের মেমোরির সকল হার্ডওয়্যার নিয়ে আলোচনা। গত সপ্তাহে ছিল শুধু মেমোরি সাইড, আজকে টোটাল হার্ডওয়্যার সাইড নিয়ে। আর পড়া দেওয়া ছিল হচ্ছে অধ্যায় ঝ, অতিরিক্ত প্রশ্ন ও উত্তর 1 থেকে 37 পর্যন্ত। আর আজকে পড়া দেওয়া হবে হচ্ছে অধ্যায় ঝ এর শব্দ সংক্ষেপ 1 থেকে 35 পর্যন্ত। থিওরিক্যাল ক্লাস বাধ্যতামূলক, ক্লাস না করলে প্রতি ক্লাসের জন্য 50 টাকা জরিমানা দিতে হবে। এটা হচ্ছে অ্যাডমিট কার্ড নেওয়ার সময়। প্রত্যেক সপ্তাহে থিওরিক্যাল ক্লাস রেকর্ড করা হয় এবং রেকর্ডকৃত ফাইল ইউটিউবে আপলোড করা হয়, যা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা রিপিট করতে পারবে। ইউটিউব চ্যানেল পল্লী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, ফেসবুক পেজ ও গ্রুপ পল্লী কম্পিউটার ট্রেনিং অ্যান্ড চারুকলা ইনস্টিটিউট। অবশ্যই ফেসবুক পেজ ও গ্রুপে অ্যাড থাকতে হবে, কারণ ভর্তি থেকে সনদ পাওয়া পর্যন্ত যাবতীয় নোটিশ ফেসবুক পেজে ও গ্রুপে দেওয়া হয়। এই বিষয়গুলো প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট আগে সিলেবাস নিয়ে আলোচনা করি। কতর মধ্যে পরীক্ষা, কি কি বিষয়ের উপর হয়, এটা আলোচনা করা প্রয়োজন। এই ট্রেডের নাম হচ্ছে, যে ট্রেডে ভর্তি হয়েছেন সেটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর সর্বমোট নাম্বার হচ্ছে 500। এই 500 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। এখানে 260 যোগ 240 দুটো ভাগে ভাগ করা আছে। এই 500 নাম্বারকে সিলেবাস আকারে 500 নাম্বারকে দুটি ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে 240, একটা একটা 260। এটা হচ্ছে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানে পরীক্ষা হবে। এটাকে আবার দুই ভাগে ভাগ করা আছে, 40 হবে লিখিত, 100 হবে ব্যবহারিক। আর 200 ব্যবহারিক। ঠিক আছে, এখানে 60 লিখিত, 200 ব্যবহারিক। এটা থিওরি, এটা থিওরি, এটা ব্যবহারিক, এটা ব্যবহারিক। এটা কিন্তু প্রতিষ্ঠানের হিসাব। এই যে সাপ্তাহিক পরীক্ষা নেব, মাসিক পরীক্ষা নেব, পরীক্ষার বোর্ড পরীক্ষার আগে একটা পরীক্ষা নেওয়া হয় প্রতিষ্ঠানে, সেই পরীক্ষায় এই 240-এর পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে 40 লিখিত, 200 ব্যবহারিক। এই লিখিত পরীক্ষা শেষে প্রত্যেককে কম্পিউটার ডেকে ডেকে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার উপর ভিত্তি করে নাম্বারগুলো অনলাইনে এন্ট্রি দেওয়া হয়। অনলাইনে এন্ট্রি দেওয়া হয় এই নাম্বার। আর এরা তো পরীক্ষা নেওয়া হচ্ছে বোর্ড, অর্থাৎ কেন্দ্রে। তো কেন্দ্রে হচ্ছে 60 লিখিত। এই লিখিত পরীক্ষা, পরীক্ষা শেষে খাতাটা বোর্ডে চলে যায়। বোর্ডে যাওয়ার পরে বোর্ড থেকে বিতরণ হয়, বোর্ডের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা টিচার তারা খাতা দেখে। অন্যান্য পরীক্ষার যে সিস্টেম, এটাও তাই। খাতা দেখবে, দেখার পরে এই খাতাগুলো বোর্ডে চলে যাবে। বোর্ডের এই নাম্বার আর এই নাম্বার যোগ হবে। আচ্ছা, এই থাকলো বাদ 200। এই 200 কিন্তু কেন্দ্রে পরীক্ষা নেয়, কেন্দ্রে পরীক্ষা নেবে। এখানে এই 20 হচ্ছে ব্যবহারিক পরীক্ষার মধ্যে, এই 20 আছে লিখিত, আর এই 180 হচ্ছে মূল ব্যবহারিক। এই হলো মোট 200। এই নাম্বারটা কেন্দ্র থেকেই বোর্ডে প্রেরণ করে দেয়, অর্থাৎ এই নাম্বারটা কেন্দ্রের হাতের। আর এই 60 হচ্ছে বোর্ডের।
তো এরা কেন্দ্র থেকে প্রেরণ করে, এরা প্রতিষ্ঠান থেকে প্রেরণ হয়, আর এটা বোর্ড। এই তিনটা নাম্বার যোগ করে গ্রেড নাম্বার আসে। এখানে শিক্ষা স্তরে কিন্তু সর্বক্ষেত্রে কত পার্সেন্টে পাস? 33 না? 33। কিন্তু এখানে কিন্তু 60% পাস। এখানে 80% A+ না? এটা হচ্ছে 90% A+। বোঝা গেছে? অনেক কিন্তু বিস্তার পার্থক্য। এখানে 60-এ পরীক্ষা হবে, পাস কত তাহলে? 36। 200 মধ্যে পরীক্ষা হয়, পাস কত? 120। এখানে 24-এ পাস, এখানে 120-এ পাস। 60% হিসাব করলে 200-এর মধ্যে 120-এ পাস হয়, 40-এর ভিতরে পরীক্ষা হলে 24-এ পাস হয়, 60-এর মধ্যে পরীক্ষা হলে 36-এ পাস হয়। এখন শুধু পাস তো চিন্তা করলে চলবে না, পাশের উপরে নাম্বার অর্জন করতে হবে। আর এখানে এই সমুদায় এই সব কিছু মিলে যদি কেউ 450 পায় তাহলে হচ্ছে গ্রেড A+। যে কোনো মূল্য হোক, এখানে পার্ট পার্ট অংশ আছে ঠিক আছে, কিন্তু সব জায়গা থেকে নাম্বার বেশি বেশি অর্জন করতে হবে, করার পরেই 400 নম্বর পেলে কি হবে? A+ আসবে। এটা সবাই তো A+ এর প্রত্যাশা করে, ভালোর পূজারি সবাই। তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সাপ্তাহিক, মাসিক, বোর্ড, চূড়ান্ত পরীক্ষা সবকিছুই। কারণ প্রতিষ্ঠানের নাম্বার হচ্ছে 40, এখান থেকে যদি ভালোভাবে লেখাপড়া করে যদি 230 নেওয়া যায় বা, তাহলে কিন্তু A+ পাওয়াটা সমস্যা হবে না। এইটা হচ্ছে নাম্বার বন্টন। প্রত্যেকটা সিটের মধ্যে দেওয়া আছে এটা ব্যবহারিক, লিখিত, বোর্ড পরীক্ষা, প্রতিষ্ঠানের পরীক্ষা সব। তো এটা ক্লিয়ার তো না? নাম্বার বন্টন ক্লিয়ার। এভাবে কিন্তু পরীক্ষা হবে, শুধু পাশ করলে চলবে না, A+ পাইতে হবে। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল কম্পিউটারের সকল মেমোরি নিয়ে, আজকে একটু মেমোরি একটু আলোচনা করি। কম্পিউটার মেমোরি কয় প্রকার, কি কি? প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। প্রধান মেমোরির নাম কি? পরীক্ষা দেখাই যায় না? তাহলে কি হলো? মেমোরি হলো মোট 3 প্রকার: প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কোনটাকে বলা হয়? ক্যাশ মেমোরি কোনটাকে বলা হয়? বা এবার আটকে গেছে না? মনে নাই না? ক্যাশ মেমোরি কোনটাকে বলা হয়? বলুন তো দেখি। হ্যাঁ, ক্যাশ মেমোরি বলা হয় সিপিইউ কে। সিপিইউ, সিপিইউ কে বলা হয় ক্যাশ মেমোরি। সিপিইউর একটা অংশ হচ্ছে ক্যাশ, যার ক্যাশ এর মধ্যে একটা ধারণ ক্ষমতা এত এমবি। আলোচনা করছিলাম যে যেমন 6 MB মেগাবাইট না, 4 MB, এটা ধারণ ক্ষমতা ছোট বড়।
তো সিপিইউর পূর্ণরূপ কি মনে আছে? সিপিইউর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর আসলে কি সেকেন্ডারি মেমোরি কাকে বলা হয়? হার্ড ডিস্কের। তার আগে বলি সিপিইউ, যাকে আমরা বলি কি প্রসেসর। এই যে ক্ষুদ্র একটা ছোট্ট একটা ডিভাইস না, ছোট ডিভাইস, কিন্তু ইনশাল্লাহ দাম অনেক বেশি। এইটা কি একটা মাদারবোর্ড না, মাদারবোর্ড। এর হাতে এর হিসেব করলে কিন্তু এটা অনেক বড় না, মিনিমাম 400-500 গুণ। তাইলে এটার দাম বেশি, এটার দাম কিন্তু কম তুলনামূলক হিসেবে, কিন্তু কাজ করে এটাই বেশি। এটাকে বলা হয় মানুষের মস্তিষ্ক, প্রসেসর, যেটাকে আমরা সংক্ষিপ্ত রূপে বলি কি সিপিইউ। পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর বলছিলাম সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কাকে বলা হয়? আচ্ছা, এই ধরে আছে, এটার নাম কি? হার্ড ডিস্ক। তাহলে মনে আছে হার্ড ডিস্ক, সংক্ষিপ্ত রূপ হলো এইচ ডি ডি। তাহলে কি হলো পূর্ণরূপ? হার্ড ডিস্ক ড্রাইভ। আচ্ছা, এই হলো হার্ড ডিস্ক। তারপর আছে কি প্রধান মেমোরি না। প্রধান মেমোরি কয় ভাগে ভাগ করা আছে? কি কি? র্যাম আর রম। জায়গা অল্প, রাখা মুশকিল। এই ধরে আছে, এটার নাম কি? র্যাম। ঠিক আছে, এটা একটা মেমোরির কাজ করে, দুটোই একই ডিভাইস। এটা হচ্ছে কি নাম? র্যাম। র্যামের পূর্ণরূপ মনে আছে? আর এ এম। তাহলে কি হলো পূর্ণরূপ? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কি মেমোরি? অস্থায়ী মেমোরি। প্রধান এবং অস্থায়ী। প্রধান এবং অস্থায়ী। প্রধান কেন বলা হয়? সহজে বলতে পারি, র্যাম ছাড়া কম্পিউটার চলতে পারে, অসম। আর অস্থায়ী কেন বলি? কোন তথ্য ধরে রাখতে পারে না। অতি সংক্ষেপে উত্তর দিলে এমনই, বেশি কিছু লেখার প্রয়োজন নেই। র্যাম প্রধান কেন বলা হয়? র্যাম ছাড়া কম্পিউটার অসম, চলতে পারে না। আর অস্থায়ী কেন বলা হয়? কোন ডাটা বা তথ্য ধরে রাখতে পারে না। সিম্পল প্রশ্ন, সিম্পল উত্তর। যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক। হ্যাঁ, বেশি বড় করে কোনো লাভ নাই, বেশি বড় করলে একের উপরে দিবে না। ঠিক আছে, 5 পেজ লিখলে 1 দিবে, আর একটা বাক্য লিখলেও 1 দিবে। প্রশ্ন কি আছে কিনা? Good. এই যে প্রশ্ন, যেমন আগের প্রশ্ন, এই যে এভাবে অতি সংক্ষেপে উত্তর। প্রশ্ন কিছু ধরন চেঞ্জ করছে এইবার থেকে, এই সেশনটা কিছু চেঞ্জ হয়ে আসবে। পরীক্ষা জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে হতে পারে। সেশন অনুযায়ী হয় হবে ডিসেম্বরের শেষে, শেষ শুক্রবারে। তো পরীক্ষা তো আগে আসে না, পিছিয়ে যায়। তো সেই হিসেবে জানুয়ারি মাসে প্রথম দিকে, প্রথম সপ্তাহ হতে পারে, হবে সম্ভাব্য ডেট।
এখন বিষয় হচ্ছে যে প্রশ্ন, এই হচ্ছে প্রশ্ন। প্রশ্নের এই ধরন আকারে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হয় সাপ্তাহিক মাসিক। তো অতি সংক্ষেপে উত্তর দাও, যেমন এখানে আছে কয়টি, 13টি, মান 13। শূন্য স্থান পূরণ করো, আছে 13টি, মান 13, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক এক করে। কাজেই এখানে বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নাই। সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো, এই প্রশ্নটা মনে থাকছে না। এর পরিবর্তে থাকছে হচ্ছে আহ এটা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, মান 1। আর থাকবে হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, মান 2। আর এই যে আহ সঠিক শব্দ সন্ন্যাস পূরণ করে, এখানে কিছু পারবে। আর টিক চিহ্ন, এই যে ঠিক, সঠিক উত্তরটি খাতায় লিখো, এটাকে বলে টিক চিহ্নের মতন। এখানে আমার কিছু বাড়বে। আর গ্রামার সাইড আছে এখানে 10-এর, 10 থাকবে। সবকিছু একই আছে, ওই মান একই, শুধু 4টা না 5টা প্রশ্নের মান হচ্ছে 2-2 করে এই। তো এটা মাথায় রেখে অ্যান্সার করতে হবে, প্রতিটি প্রশ্ন টাচ করতে হবে, ছোট্ট করে লিখতে হবে। সিরিয়াল মেনটেন করে লিখলে নাম্বারটা বেশি পাওয়া যায়, অর্থাৎ যে খাতা দেখে সিরিয়াল মেনটেন করে লিখলে ওনার খাতা দেখে সুবিধা হয়, মাথাটা ঠান্ডা থাকে, নাম্বারটা ভালো দেয়। আর সিরিয়াল এলোমেলো করলে এবারে খাতা দেখার কোনো মজা পাওয়া যায় না, মাথা হ্যাঁ মারা যায়। ঠিক আছে, খাতা দেখি তো যখন দেখা যায় যে এই 5 নাম্বার, এই 20 নাম্বার, এই 3 নাম্বার, এই 7 নাম্বার, এলোমেলো প্রশ্ন প্রশ্ন ঘুরেতে ঘুরেতে অনেক সময় লেগে যায়। তো বিষয়গুলো মাথায় রেখে উত্তর দেওয়াটাই দরকার। আচ্ছা, বলছিলাম সেকেন্ডারি মেমোরি, তারপরে ক্যাশ মেমোরি, তারপরে প্রধান মেমোরি। প্রধান মেমোরির মধ্যে র্যাম চলে গেছে, এরপরে হচ্ছে রোম। রোম হচ্ছে প্রধান এবং স্থায়ী মেমোরি। প্রধান এবং স্থায়ী। স্থায়ী কেন বলা হয় সহজে বলতে পারি। হ্যাঁ, যে তথ্য নিয়ে আমরা কাজ করি বা দেখি বা যেটাই করি না কেন, বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার রিস্টার্ট দিলেও তথ্যগুলো ধরে রাখতে পারে, এই জন্যই র্যাম, রোমকে বলা হয় স্থায়ী। আর সেকেন্ডারি মেমোরি কোনটা বলা হয়, হার্ড ডিস্ক, এইচডিডি না, এটাকে বলা হয় স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। স্টোরেজ কেন বলা হয়, কম্পিউটারে যাবতীয় তথ্যগুলো আমরা কোথায় রাখি, হার্ড ডিস্কে রাখি। এই হলো হার্ড ডিস্কের ভিতরে আমরা ধরে রাখি যাবতীয় তথ্যগুলো, যেটা আমরা লিখি সেভ দিই কোথায় রাখি, হার্ড ডিস্কে। একটা অডিও যে শুনি সেটাও কোথায় রাখি, হার্ড ডিস্কে। এক কথায় কম্পিউটারের সকল তথ্য রাখার একমাত্র জায়গা হচ্ছে হার্ড ডিস্ক। এরপর আলোচনা করছিলাম সিডি ডিস্ক, ডিভিডি, ফ্লপি, এগুলো নিয়ে না। আচ্ছা, ফ্লপি, ফ্লপি ডান হাতে কত মনে আছে, 1.44 MB, মেগাবাইট। তারপর ছিল কি সিডি, কত, 700 MB, মেগাবাইট। তারপর কি ছিল ডিভিডি, ডিভিডি ছিল কত, 4.7 GB, মানে গিগাবাইট। যে শুধু 7 দিলে যা, 0 দিলে একই হিসাব। এই এখান থেকে প্রশ্নটা থাকবে, ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে হচ্ছে 8 বিটের সমান কত, 1 বাইট না, 1024 বাইট সমান 1 কিলোবাইট।
কিলোবাইট। 1024 কিলো বাইট সমান 1 মেগাবাইট। তারপরে 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। টেরাবাইট। এরপর হচ্ছে 1024 টেরাবাইট সমান 1 এক্সাবাইট। এখান থেকে আরো থাকবেই, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, 8 বিটে একটা বাইট, আর 4 বিটে কিন্তু এক নিবল, এটার অর্ধেক। আর ডাবল হলে কি হবে, একটা বাইট হবে না। এক্ষেত্রে একটা থাকবেই, কিছু কিছু জায়গা আছে সেখান থেকে প্রশ্ন থাকবেই। এরপরে হচ্ছে আগে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। বিদ্যুৎ সরবরাহের একটা ডিভাইস, এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেয়। এখানে আসি, দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এর কাজ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা। এখানে অনেকগুলো কেবল আছে, অনেক, সবগুলো কেবল দিয়ে কিন্তু সমান ভোল্টেজ আউটপুট হয় না। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বিদ্যুৎ দিয়ে থাকে। যেমন এই যে একটা মোটা অনেকগুলো কেবল আছে, এখানে 24টা কেবল আছে, এটাকে বলা হয় এটিএক্স 24 কেবল, ঠিক আছে। 24টা কেবল আছে, এটা সব কিছু মিলেই বলা হয় এটিএক্স। এটা থাকে হচ্ছে মাদারবোর্ডের এই যে ইজার হাই, এই যে এখানে সাদা লম্বা একটা পোর্ট আছে না, দেখা যায় কি? হ্যাঁ, এখানে 24টা পিন সংখ্যা আছে। এই স্থানে এটা লাগাতে হয়, এই কেবলটা লাগাতে হয়, এই পোর্টকে বলা হয় এটিএক্স। এই কেবলটা এখানে 24টা কেবল আছে, এটা সব মিলে বলা হয় এটিএক্স। এর পাশে আর একটা আছে না, এখানে এই যে 4টা পয়েন্ট আছে, 4টা পিন আছে, সেম এখানেও তাই আছে। এই যে এইটা, এটাকে বলা হয় এটিএক্স, কিন্তু কেবল হচ্ছে এখানে 4টা। এটাও বিদ্যুৎ দিয়ে থাকে, এটাও বিদ্যুৎ দিয়ে থাকে। এখানে ভাগ ভাগ করা আছে, এখান থেকে 12 ভোল্ট দেয়, 3.5 দেয়, 5 প্লাস দেয়। তো এখান থেকে বিদ্যুৎ যেখানে যে জায়গা যতটুকু দেওয়ার কথা ছিল, যদি কোনো কারণে কম দিয়ে থাকে, আপনার আউটপুট কম হয়, তাহলে কিন্তু কম্পিউটার চলবে না। তাহলে কম্পিউটার চলবে না, কারণ কম্পিউটার চলবে হচ্ছে বিদ্যুতের উপর নির্ভর করে। সেই বিদ্যুৎ যদি সঠিকভাবে না দেওয়া হয়, তাহলে কিন্তু আর চলতে পারে না। তাহলে এই কেবলের নাম কি? এটিএক্স। এটাও এটিএক্স, এই যে আছে এটা এটিএক্স। এটা হচ্ছে 4টা কেবল, এটা হচ্ছে 24টা কেবল। তো
এই হচ্ছে মাদারবোর্ড, যেটা ডিসপ্লেতে দেওয়া আছে, আমি ধরে আছি। এটারও এই জায়গায় পয়েন্ট দেওয়া আছে, যেখানে পোর্ট, একটা পোর্ট, আর একটা হচ্ছে এই জায়গায় পোর্ট। এক একটা মাদারবোর্ডে এক এক স্থানে দেওয়া আছে, সবগুলো মাদারবোর্ড কিন্তু একই জায়গায় দেওয়া নাই, খুঁজতে হবে, একটু বুঝতে হবে আর খুঁজতে হবে। এটা আছে এখানে, এটা আছে 24টার এখানে। এখন এই যে পাওয়ার সাপ্লাইয়ের আরো অনেকগুলো কেবল আছে, এগুলোর কাজ কি? এ একটা, এ একটা, এ একটা, এগুলোর কাজ আছে। এটার কাজ হচ্ছে, আর এটা কাজ, এখানে কয়টা কেবল আছে? 4টা। এখানে কয়টা আছে? 6টা। একই কাজ। এটা হচ্ছে মাদারবোর্ডের আপডেটের উপর নির্ভর করে এই কেবলগুলো ব্যবহার করতে হয়। দুইটা সেম জিনিস। আর এই দুটো হচ্ছে হার্ড ডিস্ক অথবা ডিভিডি লাগানোর জন্য। হার্ড ডিস্ক লাগাবে, ডিভিডি লাগাবে, একই, কোনো পার্থক্য নাই। পোর্টগুলো একই ক্যাটাগরির। এই হার্ড ডিস্ক, এটা ধরে আছে, এটাকে বলা হয় আইডিই হার্ড ডিস্ক। আইডিই হার্ড ডিস্ক দেখে আছে কিনা? এর পোর্ট হচ্ছে অনেক বড়, আর ছাটা হচ্ছে ছোট। আইডি পিন হচ্ছে 40টা, ছাটা হচ্ছে 7টা। মনে হয় এখানে নাই, দেখি আরো আছে কিনা। আইডি, এই যে এদিকে, এটা হচ্ছে আইডি। এখানে 40টা পিন আছে, অর্থাৎ আইডি হার্ড ডিস্কটা অনেক মোটা, অনেক বড়, কেবল মোটা, অনেক বড়। আর আমি যে ধরে আছি এটা আইডি হার্ড ডিস্ক। আর একটা আছে সাটা হার্ড ডিস্ক, এই যে এটা হচ্ছে সাটা হার্ড ডিস্ক। এটার পিন সংখ্যা হচ্ছে অল্প, এই যে 7টি। আর পাওয়ারের ক্ষেত্রে দুই রকম। এটা হচ্ছে আইডি হার্ড ডিস্কের জন্য, এটা হচ্ছে সাটা হার্ড ডিস্কের জন্য। এর চিপসটা ছোট, চিকন, পাতলা। এটা হচ্ছে সাটার জন্য, আর এটা হচ্ছে আইডির জন্য। এটা হচ্ছে আইডির জন্য। এই হলো পার্থক্য। তো আমরা আইডি হার্ড ডিস্ক ব্যবহার করি না, মোটামুটি 10 বছর আগে ব্যান হয়ে গেছে। এখন শুধু আমরা সাটার উপর নির্ভর, সাটা হার্ড ডিস্ক দিয়ে আমরা চলি। তো এই হলো পাওয়ার সাপ্লাই। আগামী সপ্তাহে কিন্তু এই পাওয়ার সাপ্লাই কিন্তু মাদারবোর্ডের সাথে সংযোগ দিতে হবে, লাগাইতে হবে, সেট করতে হবে। এজন্য কিন্তু এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আলোচনা করতেছি। তারপরে মাদারবোর্ডের বিভিন্ন অংশ। এ হচ্ছে মাদারবোর্ড। এ হচ্ছে মাদারবোর্ড, এর বিভিন্ন অংশ আছে। এই যে এটা হচ্ছে সিপিইউর অংশ। ফ্যান দিলে, গরম দিলে বোঝে না কেন? এ হচ্ছে সিপিইউর অংশ, ঠিক আছে। এখানে কি লাগাইতে হয়? প্রসেসর। এ ধরে আছি, এই যে মাঝখানে ছোট্ট ছোট ডিভাইস, এর নাম কি? সিপিইউ। এখানে আমরা সিপিইউ ইনসার্ট করি। এটা খুলতে গেলে এর পাশে লক আছে, এর পাশে লক, এই লকটা চাপ দিয়ে একটু বাইরের দিক নিয়ে আসতে হয়, তারপর ছেড়ে দিলে পরে অটোমেটিক এই পার্ট যাবে। আর একটা পার্ট আছে, সেটা সরাতে হবে, তারপরে সিপিইউ চলে আসবে। সিপিইউর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যে এর 4টা বাহু, তার 2 বাহু কিন্তু ছোট্ট করে সাইডে কাটা অংশ আছে। এই সিপিইউ এর 4টা বাহু, ঠিক আছে। এই যে এই সাইড আর এই সাইডের উপর কিন্তু হালকা করে কাটা আছে না, রাউন্ড করা আছে না? আচ্ছা, এখানে সিপিইউর এখানে কাটছে, কেটে ঘাটতি ফলাইছে, আবার এই কাটা অংশ কিন্তু এই যে এখানে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের এখানে কিন্তু আবার সেম দূরত্ব বুঝে কিন্তু এখানে
বাড়তি করে দেওয়া আছে, এখানে ঘাটতি ঘাটতি দেওয়া আছে, এখানে বাড়তি দেওয়া আছে, এই দুটোকে মিলাইতে হবে। যদি কেউ চেষ্টা করে উল্টো দিক বসানোর জন্য, বসবে না। উল্টো দিক বসবে না, এই লক গুলো ধরবে না। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। উল্টো হলে কিন্তু কখনোই বসবে না, তারপর এটা লাগানো সম্ভব না। আবার আর একটা বিষয় হচ্ছে, এখানে লাগানো কিন্তু খুবই কেয়ারফুল। এখানে মোটামুটি দেখাই, বন্ধ। এই যে এই জায়গায় এখানে 720টি পিন আছে। কয়টা আছে? 720। এই পিনগুলো কিন্তু এখানে সংযোগ পায়। কোনো কারণে যদি একটা সংযোগ না পায়, ময়লা বা অন্য পিন ভেঙে গেছে, এই সংক্রান্ত সমস্যায় যদি সংযোগ না পায়, তাহলে কিন্তু প্রসেসর হিট হবে না। আর হিট না হলে কিন্তু কাজ করবে না। পাওয়ার দিলে প্রসেসর হিট হতে হবে, গরম হতে হবে। এত হিট হয় যে 2-3 সেকেন্ডের ভিতরে এত হিট হয়, এখানে আঙ্গুল দিলে আঙ্গুল ফসকা পড়ে যায়। তো হিট হতে হবে। আর যদি কোনো কারণে যদি কোনো একটা কানেক্টর ঠিক না থাকে, না পায়, তাহলে কিন্তু আবার হিট হবে না, চলবেও না, কম্পিউটার মৃত। এই জন্য এই প্রসেসর খোলা এবং লাগানো খুবই যত্ন সহকারে, যেন একটা পিন সমস্যা না হয়। তো এটা কিন্তু আগামী সপ্তাহে ইনশাল্লাহ লাগাইতে হবে। তারপরে হচ্ছে এই যে এখানে কি লাগানো আছে, এটা র্যাম। এই যে ডিসপ্লেতে আছে এখানে, এই একটা র্যাম পোর্ট, পাশে একটা র্যাম পোর্ট, দুটো কিন্তু র্যাম পোর্ট না। অর্থাৎ একটা মাদারবোর্ডে দুটো র্যাম লাগানো যাবে। কিরকম ভাবে? যে একটা র্যাম লাগাইছে 4 জিবি, এখন 4 জিবি র্যাম লাগালে যে গতি হবে, যদি ওর সাথে আরো 4 জিবি যোগ করি, তাহলে ডাবল হবে। তাহলে সত্যি কিন্তু বাড়বে। এজন্য ডাবল র্যাম লাগানোর জন্য ডাবল পোর্ট মাদারবোর্ডে দেওয়া আছে। তো এই র্যামটা কেমনে খুলতে হয়, কেমনে লাগাইতে হয়, কম্পিউটারের প্রত্যেকটা সংযোগ খুবই সুন্দর। সেটা হচ্ছে যে কখনো কোথাও ওই ঝালাই ক্যাটাগরি কোনো কারবার না, সব লক সিস্টেম, টোটাল লক সিস্টেম। শুধু বুঝতে হবে কেমনে খুলতে হয়, কেমনে লাগাইতে হয়। যে প্রসেসর বললাম না, এটা লক সিস্টেম, সহজে এটা খোলা যায়, লাগানো যায়, কিন্তু এটা বোঝার বিষয় আর কিছু না। র্যাম সেম, এটা লক আছে। এটার লক হচ্ছে এই যে র্যাম, দুই পাশে, এই পাশে লক, এই পাশে লক, দুইটা পাশে দুইটা লক হয়তো দুই দিক টান দেই খুলে যাবে, ঠিক আছে? তো টান দিলে খুলে যাবে, এটা উঠে আসবে। আর আমি যদি লক টান না দিয়ে যদি র্যাম যদি টান দিতাম, জীবনে খুলবে না। প্রয়োজনে এই দুই সাইড লক সব ভেঙে চলে আসবে, ঠিক আছে? তারপর একটা বিষয় হচ্ছে যে এই যে র্যাম, এই র্যামের এক সাইড, এই মাঝখানে না একটু কম বেশি করে কাটা চিহ্ন আছে। আমি র্যাম ডিসপ্লেতে নিয়ে আসি। এই যে র্যাম, এখানে কাটা চিহ্ন আছে, আছে না? একটু ঘাটতি আছে, এক সাইডে কিন্তু বেশি, এক সাইডে কম। এই সাইডে কম আছে দূরত্ব, এ সাইডে দূরত্ব কিন্তু বেশি আছে। এই আমি ধরে আছি, এই র্যামটারও তাই, এক সাইডে বেশি, এক সাইডে কম। এখানে কাটা চিহ্ন আছে, এই সেম এর সাথে মিলানোর জন্য মাদার বোর্ডেও কম বেশি করে পোর্টে ওখানে চিহ্ন দেওয়া আছে। এখানে আছে এই যে মাঝখানে একটা উঁচা জায়গা, একটু হালকা বোঝা যায়। এ সাইডে ছোট, এ সাইডে বড়। তো বড়র সাথে বড়, ছোটর সাথে ছোট মিলাতে হবে। যেমন এই সাইডে বেশি জায়গা আছে কাটা থেকে, আর এই সাইডে কিন্তু কম জায়গা আছে। তার মানে কমে কম, বেশিতে বেশি মিলাতে হবে। তো আমার এই যে ধরে আছে মাদারবোর্ডে, র্যাম বোর্ডে এই পাশে জায়গা বেশি, এই পাশে জায়গাটা কম, আমাকে এই জিনিসটাই মিলাইতে হবে। আমি যদি উল্টা চেষ্টা করি, তাহলে কি হবে? এখানে বাড়তি, এখানে ঘাটতি, গরমিল হয়ে গেল, তাহলে তো আর বসবে না। তো আমাকে এই জায়গাটা মিলাইতে হবে। মিলাইয়া এই যে বসাইলাম, রাখলাম। এখন তো লক হয় নাই, মানে এই জায়গায় পরিপূর্ণ হবে বসে নাই। এখন এর উপরে চাপ দিতে হবে জোরে, একটু জোরে চাপ দিলে অটোমেটিক, চাপ দিলে অটোমেটিক এটা অটোমেটিক এর উপরে চলে আসে।
এটা চলে আসে, মানে এটা লক হয়ে যায়। এটা চাপ দিব, দুই পাশে লক হয়ে যাবে। আর দুই লক চাপ দিব, অটোমেটিক র্যামটা খুলে আসবে। বোঝা গেছে কি বিষয়টা? এই ছোট্ট বিষয় এই একটু খেয়াল করলে কিন্তু লাগানো এবং খোলা খুব সিম্পল। এইরকমই এই যে বলছিলাম এটিএক্স যে কেবল গুলো লাগাইতে হয়, এই যে এখানে এরও লগ আছে, এই পাশে একদম লেভেল, কোনো বাড়তি অংশ নাই, কিন্তু এই পাশে আবার এখানে ছোট্ট করে একটা বাড়তি অংশ দেওয়া আছে, মানে ওর সাথেই আমার পাওয়ার সাপ্লাই যে কেবল আছে সেটা ধরবে। এই যে কেবলটা এই সাইডে সমান, কিন্তু এই পাশে একটুখানি হাফ ইঞ্চি মতো লক দেওয়া আছে। এই অংশটুকু যখন চাপ দিব তখন এই বাড়তি অংশটুকু গিয়া আমার যে মাদার বোর্ডের এখানে যে পোর্টটা আছে, এখানে বাড়তি অংশ আছে, এর সাথে লক হয়ে যাবে। তখন টান দিলেও কিন্তু আর খুলবে না। তখন কি করতে হবে, আমাকে খেয়াল করতে হবে যে এই আঙ্গুল দ্বারা এই লক ধরবো, মানে লকের উপরে চাপ দেব, চাপ দিলে এটা আস্তে ফাঁকা হয়ে যাবে, লক ছেড়ে গেল, তারপর টান দিলে কেবল উঠে আসবে। এইরকমই এই একটা কেবল আছে লক কেবল, এই একটা কেবল, এর নাম হচ্ছে ছাটা কেবল। দুই প্রান্ত কিন্তু সেম, কোনো পার্থক্য নেই, এ মাথা যেরকম এ মাথা সেম। অনুরূপ ভাবে যেহেতু আমি হার্ড ডিস্ক লাগাবো, সেহেতু হার্ড ডিস্কের এই প্রান্তে যেরকম পোর্ট করা আছে, এই যে মাদারবোর্ড এখানে সেম পোর্ট করা আছে। তার মানে আমি কেবল যেদিকে লাগাই না কেন আমাকে সঠিকই হবে, ভুল হবে না। তাহলে এটা আমি এখানে লাগাই দিলাম। লাগাইতে গেলে কিছু শর্ত আছে, সেটা হচ্ছে যে বলছিলাম যে প্রত্যেকটা ডিভাইসের লক আছে, এরও লক আছে। এখন এই লকটা এক সাইডে সমান আর এক সাইডে লক, তাহলে এই যে মাদারবোর্ডের এখানে কটা পোর্ট আছে, চারটা পোর্ট আছে। এই মাদারবোর্ডের সাথে আমি ইচ্ছে করলে চারটা হার্ড ডিস্ক লাগাতে পারবো। কটা লাগানো যাবে? চারটা। কিভাবে কিভাবে লাগানো যাবে? এখানে আমার চারটা চারটা পোর্ট আছে বিদায়, যদি এখানে থাকতো দুইটা তাহলে আমার দুইটা লাগানো যেত। যাই হোক, এই পোর্ট গুলোর এক সাইডে একদম লেভেল, কিন্তু আরেক সাইডে ফুটা আছে এবং বাঁক আছে, রাউন্ড করা আছে। তো এই এক সাইডে যে লেভেল এটা লক না, আর এই পাশে একটা দুটো ফুটা আছে এবং রাউন্ড করা আছে, আর আমি ধরে আছি ছাটা কেবল, এর কিন্তু এক সাইড লেভেল এক সাইডে লক সিস্টেম। লকটা এই রাউন্ড সাইডটিকে আমাকে ফলো করতে হবে, ফলো করে চাপ দিলে ছোট্ট ছোট্ট শব্দ হয় লাগানোর সময়, এটা লক হয়ে যায়। এখন টান দিলে কিন্তু খুলবে না, খুলবে মোটামুটি এই পোর্ট সহকারে উঠে আসবে। তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই লকটাকে চাপ দিয়ে ধরে টান টান দিতে হবে। চাপ দিলাম, তারপরে টান দিব, আস্তে উঠে আসবে। সেম এই অপর প্রান্ত কিন্তু এই সাইডও কিন্তু আমাকে হার্ড ডিস্কে ওইভাবেই লাগাতে হবে, সেম ক্যাটাগরি সেম সিস্টেম, কোনো পার্থক্য নাই। আমাকে এটাও ওইভাবেই লাগাইতে হবে। পিসির প্রত্যেকটা ডিভাইসে এরকম, প্রত্যেকটা সংযোগের ক্ষেত্রে একটু বুঝলেই একদম সহজভাবে লাগানো যায়। আর প্রতিটি সংযোগ কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন অর্ধেক সংযোগ না পায়, তাহলে কি হবে, পাওয়ার দিলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু বিদ্যুৎ একটুখানি সংযোগ পাইছে, একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে, একটু খরচা আছে, ওই নেগেটিভ পজিটিভ সংযোগ পাওয়া পুড়ে যাবে। এদের প্রত্যেকটা সংযোগে একটু দেখে শুনে শক্ত করে লাগাইতে হবে, যেন কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এই যে এই পাশে অনেকগুলো পোর্ট, প্রত্যেকটার জন্য এই যে এখানে লেখা আছে কি কি পোর্ট। প্রথমে আছে হচ্ছে দুইটা পোর্ট, একটা একটা এটাকে বলা হয় পিএস টু পোর্ট। এখানে কিবোর্ড এবং মাউস লাগানো হতো, নিচেরটা ছিল হচ্ছে কিবোর্ড, উপরটা ছিল মাউস। এটা ব্যবহার বন্ধ হয়ে গেছে।
এর ব্যবহার মিনিমাম 10-12 বছর হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এর ব্যবহার হয় না। কারণ আগে পিন যুক্ত পোর্ট ছিল, কেবল ছিল, ওটা এখানে পুশ করা লাগতো। তো এটা বন্ধ করে দিয়ে টোটালি ইউএসবি কিবোর্ড, ইউএসবি মাউস ব্যবহার হয়। তো মাদারবোর্ডে তো ইউএসবি পোর্ট ছিল, এই যে ইউএসবি পোর্ট, এই পোর্টে ব্যবহার হয়। এখন যেগুলো বাজারে বোর্ড আসে, এই পোর্ট দুটো রিমুভ হয়ে গেছে, এই জায়গাতে দুইটা ইউএসবি পোর্ট চলে আসছে। যেহেতু এটা ব্যবহার নাই, এটা বন্ধ, এই জায়গাতে দুইটা ইউএসবি, মোটামুটি 6টা ইউএসবি পোর্ট থাকেই। এটাকে বলা হয় PS2 পোর্ট। এরপর আছে হচ্ছে এ একটা পোর্ট, এই পোর্ট আর পাওয়া যায় না বাজারে বর্তমানে, এটা বলা হয় DB9 পোর্ট। তো এই পোর্ট আর পাওয়া যায় না। এখানে একসময় মাউস সংযোগ দেওয়া যেত, এরকম মাউস ছিল, পোর্ট ছিল, সেটা আর পাওয়া যায় না। এবার আছে উপরের আছে প্যারালাল পোর্ট। প্যারালাল পোর্টের কাজ হচ্ছে প্রিন্টার সংযোগ দেওয়া হয়। নরমালি প্রিন্টার গুলো ইউজ করা হয়, যেগুলো হলো বিভিন্ন বড় বড় অফিসে, যেমন পল্লী বিদ্যুৎ অফিসে ওরা যে বিদ্যুৎ বিলের কাগজগুলো দেয়, ওদের প্রিন্টার গুলো এই প্যারালাল পোর্টের। কারণ টোটাল কাগজগুলো আগে প্রেস থেকে প্রিন্ট করে রাখে, শুধুমাত্র গ্রাহকের নাম, ইউনিট, এই সকল বিষয়গুলো প্রিন্ট করে। ওর মাপ অনুযায়ী যারা সফটওয়্যার করে নিছে, ওদের ওই প্রিন্টারটা হচ্ছে প্যারালাল পোর্টের প্রিন্টার। এই পোর্টকে বলা হয় প্যারালাল। এখানে ওই প্রিন্টার গুলো সংযোগ দেওয়া হয়, ব্যবহার খুব কম হয়। এরপর হচ্ছে এই একটা পোর্ট, VGA পোর্ট। VGA পোর্টের কাজ হচ্ছে মনিটরের যে কেবল আছে সেই কেবলটা এখানে সংযোগ দেওয়া। প্রত্যেকটা মনিটরে একটা কেবল থাকে, VGA কেবল। যেমন আমি একটা ধরা আছে আমার কাছে, এই যে এটা হচ্ছে টোটালি VGA কেবল, এটাকে বলে VGA পোর্ট। তো অনেকগুলো মনিটরের এই এক সাইড থাকে এরকম, আর অপর সাইড ফিক্সড ভিতর লাগানো থাকে। আর কিছু কিছু আছে মনিটর যেগুলোর দুই প্রান্ত এইরকম সেম, যে কোনো দিকে লাগাইলে কাজ করবে, এক সাইড পিসিতে লাগবে আর এক সাইড লাগবে কোথায়, মনিটরে। এখন আবার এগুলো প্রায় বন্ধের পথে চলে আসছে, বন্ধ হয় নাই, কিছু কিছু মনিটরে দেখা যাবে নাই, আর কিছু কিছু মাদারবোর্ডের এই VGA পোর্টটা নাই। এটা এখন অ্যাকচুয়ালি HDMI কেবল প্লাস পোর্ট আপডেট, HDMI। এই VGA এর চাইতে HDMI আপডেট করার কারণ হচ্ছে রেজুলেশন খুব ভালো হয়েছে। এক্সাম্পল, একটা ভিডিও দেখবো, স্মুথ, একদম স্বচ্ছ ক্লিয়ার দেখা যায়। তো এরকম অন্যান্য কাজের ক্ষেত্রে তাই স্পষ্ট দেখা যায়, কোয়ালিটি ভালো হয়। এই জন্য VGA থেকে আপডেট করে নিয়ে আসতে গেছে HDMI পোর্ট কেবলে। তো এখানে এই পোর্টটা নাই, এখানে আছে শুধু কি VGA, যেটা ধরে আছে এটা হচ্ছে VGA কেবল। এরপরে আসছে হচ্ছে এই যে USB, কয়টা আছে এখানে, 4টা আছে। আচ্ছা, এই যে ভিজিএ, ভিজিএ এটা পূর্ণরূপ আছে, ভিডিও গ্রাফিক্স অ্যারি, এটা আসে অনেক সময়, ভিডিও গ্রাফিক্স অ্যারি। আবার এখানে 4টা আছে কিবোর্ড, ইউএসবি, ইউএসবির পূর্ণরূপ আছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস, এগুলো দেয় আর কি প্রশ্নে সংক্ষিপ্ত আকারে। তো এখানে আছে মোট 4টি ইউএসবি পোর্ট। এখানে ইউএসবি পোর্ট, ইউএসবি যুক্ত যাবতীয় ডিভাইস সংযোগ দেওয়া যায়। বোঝা গেছে কি, ইউএসবি যুক্ত যাবতীয় ডিভাইস সংযোগ দেওয়া যায়। সেই ইউএসবি যুক্ত যে ডিভাইস হোক না কেন, যেমন কিবোর্ড, মাউস, এগুলো কিন্তু ইউএসবি, এখানে সংযোগ দেওয়া যাবে। পেন ড্রাইভ, এখানে সংযোগ দেওয়া যাবে। তারপর আমরা স্পিকার সংযোগ দেয়, ইউএসবি আছে, এখানে লাগানো যায়। প্রিন্টার লাগানো যায়, নর্মাল যে প্রিন্টার গুলো এখানে লাগানো যায়। অর্থাৎ ইউএসবি যে পোর্ট গুলো আছে এখানে সংযোগ হবে ডিভাইস গুলো। এরপর আছে ল্যান পোর্ট। এটা হচ্ছে ল্যান পোর্ট বলতে হলো যে নেট সংযোগ দেওয়ার জন্য, ব্রডব্যান্ড লাইন দেওয়ার জন্য
যখন আমরা রাউটার থেকে কেবল লাগায় কাজ করি, রাউটারে থেকে কেবল এনে এই জায়গায় পুশ করলেই সরাসরি নেট পাবে। তখন ওয়াইফাই সিস্টেম না, এটা সরাসরি কানেক্ট। ওয়াইফাই বলতে হলো এই এক জায়গায় একটা রাউটার আছে, সেখান থেকে আমরা 20 জন 5 জন 2 জন ইউজ করতে পারি তার বা কেবল বিহীন অবস্থায়। আর যখন আমরা সরাসরি দিই, এটা হচ্ছে সরাসরি কানেক্ট ওয়াইফাই ছাড়া। এ হচ্ছে কিবোর্ড, এরা ল্যান পোর্ট। এরপরে এটা হচ্ছে অডিও পোর্ট, আমরা গান শুনি এবং কথা বলি। ইনপুট আউটপুট দুই সাইডে এরা কাজ করে। তো যখন একটা পিসি সেটিং করা হবে, সকল প্রকার ডিভাইস দেওয়া হবে, এরকম প্রত্যেকটা ডিভাইস বিষয়ে আইডিয়া থাকতে হবে। কারণ আগামী সপ্তাহে কিন্তু এগুলো সনদ দিতে হবে, কিবোর্ড লাগাইতে হবে, মাউস লাগাইতে হবে, খাতা কেবল সনদ দিতে হবে, হার্ড ডিস্ক লাগাইতে হবে, পাওয়ার লাগাইতে হবে, র্যাম লাগাইতে হবে, প্রসেসর খুলতে হবে, লাগাইতে হবে। এগুলো সব, এগুলো বিষয়ে একটা বেসিক যে আমরা শিখাই, ধারণা দেই, যেন পরবর্তী পর্যায়ে ভুলে গেলে তো সব ভুলে যাবে না, কিন্তু তো ধারণা তো থাকবে যে এটা হতে পারে, এগুলো হয়, এর এই কাজ, এগুলো জানা আবশ্যক। সেই হিসেবে আমরা দেখা দিই। এখন আগামী সপ্তাহে কিন্তু এই সেটিংটা হলে মোটামুটি হার্ডওয়্যারের সাইডটা শেষ করবে। এরপরে অনেক কিছু সাইট আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে শেষ করব। তাহলে আমরা মাদারবোর্ড, হার্ড ডিস্ক মানে হার্ডওয়্যার সাইটগুলো মোটামুটি কভার করলাম। ফ্লপি এর আগেও আলোচনা করা হয়েছিল যে ফ্লপির ব্যবহার আগে ছিল, প্রথমে যখন কম্পিউটার যাত্রা শুরু হয় তখন ফ্লপি ইউজ করা হতো। এটা এটা বন্ধ করে সিডি, সিডি থেকে আপডেট ডিভিডি, ডিভিডি থেকে আপডেট চলে একটা পেন ড্রাইভ, ইনশাল্লাহ পেন ড্রাইভে পরে আবার কি আসে বলা যায় না, সব হতে পারে, সব ব্লুটুথ হতো। 500 কিলোমিটার দূরেও প্লেন হতে পারা যায় নেটের মাধ্যমে, আরো কিছু আসতে পারে যেগুলো আমাদের কল্পনায় ছিল না, সেগুলো চলে আসছে। তো আগামীতে এরকম আরো চেঞ্জ হতে পারে। এটা হার্ড ডিস্ক, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, মাউস, কিবোর্ড, মনিটর, পেন ড্রাইভ, প্রিন্টার, তারপরে প্রজেক্টর, এটাকে বলা হয় গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড এটা কিন্তু আউটপুট ডিভাইস। ভিডিও অডিও যে কার্ড গুলো বলা হয়, এটা কিন্তু আউটপুট ডিভাইস। এই যে প্রজেক্টর, এটা কিন্তু কি ডিভাইস? প্রজেক্টর আউটপুট ডিভাইস। প্রিন্টার কি ডিভাইস? আউটপুট। অর্থাৎ কাজের শেষে যার মাধ্যমে আমরা ফলাফল পাইতেছি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। যে পেন ড্রাইভ ইনপুট আউটপুট দুই সাইডে কাজ করে, এটাকে বলা হয় ফ্ল্যাশ মেমোরি। অনেক সময় প্রশ্ন থাকে যে পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি? উত্তর হবে ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি এটা হচ্ছে মনিটর, এটা কি ডিভাইস? আউটপুট ডিভাইস। কিবোর্ড কি ডিভাইস? আউটপুট ডিভাইস। সব আউটপুট হয়ে গেছে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। আমরা তো কিবোর্ডের সাহায্যে কিছু লিখতেছি, লিখলে সে কোথায় যায়? কম্পিউটারে চলে যায়, ভিতরে যায়। তাহলে কি হবে? ইনপুট হবে। এই যে মাউস, এটা কি ডিভাইস? এটাও ইনপুট ডিভাইস। এই যে একটা স্ক্যানার, এটা কি ডিভাইস? স্ক্যানার ইনপুট ডিভাইস। কারণ এর সাহায্যে কোনো হার্ড কপি কি করি? আমরা স্ক্যান করি, স্ক্যান দিয়ে ভিতরে প্রবেশ করে, এটা একটা ইনপুট ডিভাইস। এ একটা আছে ওয়েব ক্যামেরা, এটা কি ডিভাইস? এটাও ইনপুট ডিভাইস। বাইরের যে দৃশ্যগুলো ধারণ করে এটা ভিতরে প্রবেশ করাচ্ছে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। এরপরে হচ্ছে এ একটা ডিভাইস, এর নাম কি? জয়স্টিক। এটা কি ডিভাইস? ইনপুট ডিভাইস। তো মোটামুটি আজকে ক্লাস শেষ করে চলে আসছি আমরা। ইনপুট আউটপুট কোন কোন ডিভাইস, হার্ডওয়্যারের বিভিন্ন হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা।
পড়া দেওয়া ছিল কি? সবাই পড়ছে? পড়া ধরা হবে। পড়া দেওয়া ছিল হচ্ছে অতিরিক্ত প্রশ্ন উত্তর 1 থেকে 37 পর্যন্ত, না? আর পড়া দেওয়া হবে হচ্ছে শব্দ সংক্ষেপ 1 থেকে 35 পর্যন্ত, ওটা অর্ধেক। আর বাকি অর্ধেক পরে, সপ্তাহের জন্য। যেগুলো পড়া দেওয়া ছিল এই 1 থেকে 37 পর্যন্ত, সবাই তো পড়ছে। ধরলে তো সবাই পারবে, না? পারবে না? পড়ছে সবাই, ধরলে পারবে না? তাহলে তাহলে কি হলো? লিখিত তো সেটা তো প্রশ্ন হবে, পরীক্ষা হবে, ওটা তো পরীক্ষার বিষয়। আর এটা হলো পড়া আদায় করে নেওয়া হবে মৌখিক ভাবে। এই 1 থেকে 37 পর্যন্ত 37টা প্রশ্ন আছে, এখান থেকে কার কাছে কয়টা প্রশ্ন সমস্যা হয়েছে? তারপরে আর কার কাছে সমস্যা? যার কাছে সমস্যা নাই মানে সে টোটালি পড়ছে, নাকি? হ্যাঁ, যে পড়ে নাই তার কাছে তো কোনো সমস্যাই নাই। কি কি প্রশ্নের সমস্যা হয়েছিল? সিরিয়াল পোর্ট কি? ডেটা বা তথ্য পর্যায়ক্রমে এক বিট করে আদান প্রদানের পদ্ধতিকে বলা হয় সিরিয়াল পোর্ট বা কমিউনিকেশন বা পোর্ট বলে। আর হচ্ছে কি ইউনিকোড। আচ্ছা, সিরিয়াল পোর্ট হচ্ছে আমরা যখন তথ্য আদান প্রদান করি, যেমন তখন বলছিলাম কি, প্রিন্টারের কথা বলছিলাম, প্যারালাল প্রিন্টার। আমরা যখন কোনো কমান্ড দেই, একটা পেজ প্রিন্ট দেব, প্রিন্ট দিলে কি প্রিন্ট হবে? হবে না। এটাকে পর্যায়ক্রমে বিট আকারে প্রদান করা হয়। আমরা লিখি যে এ, আমরা লিখি 7, আমরা 7 লিখি, 7 কিন্তু ডিসপ্লে চলে আসে, আসে না? আসলে কি তাই? তা কিন্তু না। আমরা 7 লিখি দশমিক আকারে, ঠিক আছে? এটা হলো আমার বোঝার জন্য যে আমি 7 লিখলাম, কিন্তু ভিতরে সরে চলে যায় হচ্ছে বাইনারি আকারে, বিট আকারে কনভার্ট হয়ে যায়। যখন আমি 10 লিখবো, 1 0 লিখবো, আমরা আমি কি বুঝলাম? 10 লিখতেছি, কিন্তু এটা বাইনারিতে রূপান্তর হয়, বাইনারিতে রূপান্তর হয়ে সেখান থেকে কনভার্ট হয়ে আবার দশমিকে চলে আসে। এগুলো কি আকারে যায়? বিট আকারে যায়। সংখ্যাগুলো কি দশমিকের, সরি, বাইনারির সংখ্যা কয়টি? দুটি। কি কি এগুলো কি বলা হয়? আহ বিট বলে। সেই বিটের হিসাব অনেক দূরের হিসাব, ঠিক আছে? এভাবেই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি এও লিখি তাও এভাবেই বন্টন হয়, কনভার্ট হয়। বোঝা গেছে? এই যে ইউনিকোড কি, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। আমরা বাঙালি, বাংলা লিখি, লেখা যায় কি কম্পিউটারে? লেখা যায়। আমরা অনলাইনে পেজে লিখতে গেলে বাংলা লিখতে পারি। এগুলো কার সাহায্যে হয়েছে? ইউনিকোডের সাহায্যে হয়েছে। ইউনিকোডের সাহায্যে আমাদের সকল ভাষার সাংকেতিক চিহ্নগুলো অন্তর্ভুক্ত করা গেছে। তার মাধ্যম হচ্ছে ইউনিকোড। যেমন এই পল্লী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার শেখানো হয়, এখানে বিভিন্ন ধরনের ছেলে মেয়েরা কম্পিউটার শিখতেছে, মাধ্যমটা কি? এই প্রতিষ্ঠান। এইরকম। তারপরে ছেলেদের কলেজ পড়ছে, সবাই পড়ছে। এরপর ধরবো, এবার শেষটা ধরবো। পড়া না ধরলে পড়া হবে না। সব শীট বন্ধ, পড়া ধরলে পড়া হবে, তার পড়া হবে না, পড়তে হবে। সব শীট বন্ধ, আমার প্রজেক্টর বন্ধ।
হাজার নেই নেই না হাজারে বাদ করে 1 তারিখ ফারজানা না প্রথম হলো হাফসা, তারপরে ফারজানা, এরপরে আলহাজ, ইমন পারভেজ, আসিফ, আল আমিন। যে কার রোল কত মনে আছে তো? এই জায়গায় কিন্তু লেখা আছে পাশেই, অ্যাডমিশন রোল। এটা কিন্তু লাগবে, এই পরীক্ষা শুরু বন্ধ লাগবে। শাকিল, শাকিল, রায়হান, ইউনুস, আল মামুন। 11-10টার ব্যাচ। গোলাপি, আয়শা, মেরাজুল, রাজিন, আয়শা সিদ্দিকা, তারপরে আখিয়া, তারপরে সাদিয়া আক্তার, জাকিয়া, আরজিনা, রাফিয়া জান্নাত, জাহানজ্যোতি, ইউসুফ, রিফাত, আসলাম, উমর, উমর ফারুক, আকিবুল হাসান, আল আমিন, সোহেল রানা। 11টার ব্যাচ। রায়হান, আশা, আশরাফুল, আহাদ আলী, তালহা, নাহিদ, আরাফাত, কাউসার, জান্নাতুল ফেরদৌস, আখি খাতুন, সৌরভ রানা। কেউ বাদ আছে? কেউ বাদ নাই না? আপনার নাম ওঠে নাই না? কি নাম? ইনামুল হক নাম এন্ট্রি হয় নাই। না, পিতার নাম আপনার ভর্তি হল জানা আছে? দুইটার ব্যাগ কি নাম? লক্ষ্মী আছেন না? 121। ইয়াসিরুল,
ছিয়াশি। ক্যাপিটাল রোল হচ্ছে 86। বিষয় হলো 11টা 24 বাজে। পরীক্ষা আছে আধা ঘন্টা। আগামী সপ্তাহের জন্য পড়া দিছি তো না? শব্দ সংক্ষেপ 35টা, আর আজকে পড়া ধরার সুযোগ সময় নাই 35টা। এই দুই মিলে পড়া পড়া ধরা হবে আগামী সপ্তাহে, এত টাইম অন্য সাইডে আসবে না। খুশি? পড়া না ধরলে খুশি, না পড়লে আরো খুশি না? কিন্তু ক্লাস শেষে নিজেরই ক্ষতি। ঠিক আছে, সর্বশেষ ফলাফল নেগেটিভ। কার? নিজের, অন্য কারো না।